হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সম্ভাব্যতা যাচাই শেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের। আজ রানা প্লাজা ট্র্যাজেডির 6 বছর 11 দফা দাবিতে আমরণ অনশন আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। শোক কাটিয়ে 2 মাস পর স্বাভাবিক হতে চলেছেন চকবাজারের চুরিহাট্টার বাসিন্দারা, এখনও বিপাকে ধ্বংসস্তূপে পরিত্যক্ত অহেদ মেনশনের ভাড়াটিয়ারা। এবং বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে আজ মুখোমুখি সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে 3 গোলে হারালো মঙ্গোলিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনাসাদা। এবার বিস্তারিত। জটিলতা শেষে কাজ শুরু হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। সম্ভবত যাচাই শেষ হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের। আন্তর্জাতিক মানে উন্নতি করতে কাজ চলছে প্রায় প্রতিটি বিমানবন্দরের। বর্তমান সরকারের 10 বছরের বিভিন্ন বিমানবন্দরের নেয়া সিভিল এভিয়েশনের প্রকল্পের বেশিরভাগই এখন বাস্তবায়নের পথে। আগামী 3 বছরের মধ্যে দেশি বিদেশি এয়ারলাইন্স এসবের সুফল পাবে বলে জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাজ কবিরের রিপোর্ট। বদলে যাচ্ছে দেশের আকাশপথ। ঢাকা সহ দেশের প্রতিটি বিমানবন্দরে চলছে উন্নয়ন প্রকল্প। উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিমানবন্দর নির্মাণের। দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বিমানবন্দর হিসেবে পরিকল্পনা করা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে দ্রুতই। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করতে প্রথম প্রকল্পের কাজ প্রায় শেষ। 450 কোটি টাকা ব্যয়ে রানওয়ে সংস্কারের কাজ চলছে সিলেটের MAG উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের। কলকাতা, আসাম, ভুটান ও নেপালের ফ্লাইট পরিচালনার মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আরও 2টা এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট করার আমরা কর্মসূচি হাতে নিয়েছি। একটা হলো কক্সবাজার, একটা হলো সৈয়দপুর। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে কক্সবাজার এয়ারপোর্টের জন্য 2টা প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছেন। একটা কাজ ইতিমধ্যে চলছে, আর একটা টেন্ডার শিডিউল আমাদের তৈরি হচ্ছে। আকাশপথের বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি আগামী 50 বছরে এভিয়েশন খাতের অবকাঠামো কি হবে সেই পরিকল্পনার কথা জানালেন বিমান সচিব। সিলেট এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল, সেখানে আমরা নতুন টার্মিনাল ভবন আমরা তৈরি করার জন্য খবর কাগজে বিজ্ঞাপন চলে গেছে, এবং রানওয়ের যে স্ট্রেংথ সেটা বাড়ানোর জন্য অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। এই সৈয়দপুর এয়ারপোর্টে এখন আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তৈরি করার জন্য এটা আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কনসালটেন্ট আমাদেরকে প্রতিবেদন দাখিল করেছে। এখন আমরা টেন্ডার ডকুমেন্টস তৈরি করেছি, আমরা আমাদের নকশা ডিজাইন এগুলো প্রণয়নের কাজ চলছে, এবং একই সাথে ভূমি অধিগ্রহণের কাজ চলছে। কাজগুলো শেষ হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। আমাদের বর্তমানে যে চাহিদা, এই চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। এটা প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা সেতুবন্ধন স্থাপন করার ক্ষেত্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর এটার ব্যাপারে সাইট সিলেকশন হলেও সেই আন্তর্জাতিক বিমানবন্দর কাজও সরকার হাত দিবে। এই যে কাজগুলো, এগুলো আগে কোনো সময় চিন্তা ভাবনা করা হয় নাই। এই পুঞ্জীভূত সমস্যা থেকে বের হওয়ার জন্য বর্তমানে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের পাশাপাশি নিউ ইয়র্ক ফ্লাইট চালুর জন্য সিভিল এভিয়েশনকে ক্যাটাগরি 1-এ উন্নীত করার প্রস্তুতি চলছে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। রানা প্লাজা ধসের 6 বছর উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং নিহতদের স্বজনরা। এই সময় তারা নিহত শ্রমিকদের সম্মান জানানো এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এদিকে 11 দফা দাবিতে রানা প্লাজার সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রানা প্লাজার আহত শ্রমিকরা। এই সময় তারা ক্ষতিপূরণের দাবি না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে রানা প্লাজা নিয়ে অ্যাকশন এইডের প্রতিবেদনে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন পোশাক শ্রমিকদের সংগঠন বিজিএমইএ এর প্রেসিডেন্ট রুবানা হক। মঙ্গলবার রাত 12টার দিকে জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, প্রতি বছর রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তি যখন আসে ঠিক তখনই পোশাক খাত নিয়ে একটি করে রিপোর্ট প্রকাশ করে অ্যাকশন এইড। পোশাক খাত নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা সেদিকেও সজাগ থাকতে হবে। আমার মনে হয় যে এক পেশে কথা না বললেই ভালো। শ্রমিকের অধিকার যদি আমরা না দেখতাম, বাংলাদেশে এক্সপোর্টও বাড়তো না এবং সবাই চলে যেত। আমরা কিন্তু রানা প্লাজার পরে ঘুরে দাঁড়িয়েছি। কাজে আমি কোনো মতেই মনে করি না যে কথাটি সত্য। এটি একেবারেই নিছক মিথ্যাচার। শ্রমিকের কল্যাণটাই আমাদের লক্ষ্য। যদি শ্রমিকের কল্যাণ লক্ষ্য হয় তাহলে কোনো একটি ট্র্যাজেডিকে মূলধন করে আসলে আমরা যেন কোনো রকম সেন্সেশনাল রিপোর্ট না করি। ধ্বংসস্তূপ পেরিয়ে কর্মচাঞ্চল্য জীবন ফিরতে শুরু করেছে চকবাজারের চুড়িহাট্টার বাসিন্দারা। শোক কাটিয়ে প্রায় 2 মাস পর স্বাভাবিক হতে চলেছে এই এলাকার ব্যবসায়ীরা। ধুয়ে মুছে বসবাসের উপযোগী করা হচ্ছে আশেপাশের বাড়িঘর। তবে ধ্বংসস্তূপে পরিত্যক্ত ওয়াহিদ মেনশনের ভাড়াটিয়ারা এখনও রয়েছেন বিপাকে। আরও জানাচ্ছেন মাইদুর রহমানের রুবেলের রিপোর্ট। অগ্নিদানবের এমন তাণ্ডব চকবাজারের চুড়িহাট্টায়। নন্দকুমার দত্ত লেনে তখন সরগরম ছিল পাইকার আর ব্যবসায়ীদের পদচারণায় মুখর। সড়কে থাকা যানবাহন আর যাত্রীরা সমর্পণ করে আগুনের দাপটের কাছে। প্রাণ যায় 81 জনের। ক্লোজ সার্কিট ক্যামেরার চোখে ধরা পড়া ছবিতে প্রাণ বাঁচানোর অবিরাম চেষ্টা। সেই হোটেলটি খুলেছে 50 দিন পর। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সেই ম্যানেজার জানালো দুঃসহ স্মৃতির কথা। সর্বপ্রথম আমি এখানে ছিলাম, এখান থেকে আমরা সর্বপ্রথম ওইদিকে গেছি। ওইদিকে যাওয়ার পরে সব কাস্টমার সব প্রথমে এইদিকে গেছে, আগুনটা হালকা একটু নিভে গেছে। নিভার পরে আমরা সব বাইরে গেছি। কল্পনা করি না আমরা বাঁচুম, মানে আওয়াজটা পাওয়ার পরে আমরা সবাই ভাবছি যে আমরা মারা যাবো, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই আগুন আসেনি। মানুষ এই এলাকায় আসতে একটা মানে হিবিজিবি ভাব লাগতেছে, ভয় ভয় ভাব লাগতেছে। অনেক কাস্টমারই আমার প্রশ্ন করে, ভাই এখানে আসি না কেন জানেন? এই আগুনে পুরো দৃশ্যগুলো দেখলে মনে উঠলে মনের ভিতরে একটা অন্যরকম ভঙ্গিমা তৈরি হয়। 2 ভাই আর ভাইপোকে হারিয়ে শোকে পাগল প্রায় এই পরিবারের সদস্যরা। সহায়তার আশ্বাস থাকলেও মেলেনি তার কানাকড়িও। আমার ভাই এখানে দূরেছে কিন্তু বাঁচতে পারেনি। আমার ভাই 2 ভাই 1 ভাতিজা লাশ পাইছি। আমার ভাইয়ের মতন তার ভাই দিহি না, আর কেউ পাইও না। আমার ভাইয়ের সুখে তো আমার মা বাপ দুজনেই মানসিক রোগী হয়ে গেছে। স্বরাষ্ট্র, শিল্প, ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়, দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস মিলিয়ে 5টি তদন্ত কমিটি হলেও ভিন্ন মত ছিল তদন্ত রিপোর্টে। ভুল প্রতিবেদন দেওয়ার অভিযোগও ওঠে শিল্প মন্ত্রণালয়ের বিরুদ্ধে। ধ্বংসস্তূপ পেরিয়ে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে চুড়িহাট্টার নন্দকুমার লেনে। সর্বস্ব হারিয়ে বাঁচার তাগিদে ফের ধার দেনায় দোকান সাজিয়েছে কেউ, আবার মীমাংসা না হওয়ায় পথে পথে ঘুরছেন কেউ। আমার দোকান শুরু করছে ধরেন আজকে 1 মাস 1 দিন ফুটছে। আমার দোকান শুরু করছে প্রায় 1.5 মাসের মতো দোকান বন্ধ ছিল। আর মালামালের ক্ষয়ক্ষতি যদি আমি নেট যদি আমি একটা হিসাব করি, মিনিমাম 8 থেকে 9 লক্ষ টাকা। কোনো বন্ধু বান্ধব 5,000 কে 2,000 কে 5,000 কে 10,000 এভাবে দিয়ে প্রায় 30-40 জন লোকে মনে হয় যে বড় ভাইয়ের সহযোগিতা করার কারণে সে আবার পুনরায় আবার আগের স্থানে আসছিলাম। প্রায় 40 লক্ষ টাকার আমার মাল, চেক, বিল সব পড়া, আমার কোনো কাগজপত্রে রহেনি। এখন আমরা রাস্তার মধ্যে ঘুরতে আছি, আমাদের কি দোকান দিবে না আমরা কি করব, ভবিষ্যতে আমরা কি করব, এখন কিভাবে খাইতেছি, কিভাবে চলতেছি, কেউ আমাদের খোঁজখবর নিতেছে না। দুর্ঘটনা এড়াতে পুরানো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ কার্যক্রম চালালেও বেশি দিন স্থায়ী হয়নি ব্যবসায়ীদের চাপে। কেমিক্যাল নাকি গ্যাস সিলিন্ডারে আগুনের সূত্রপাত, সেই সুরাহা হয়নি এখনো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ঢাকা ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ। সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের এমন দাবি অভিনব উপায়ে প্রতিবাদ জানালো একটি পরিবার। রাজধানীর পূর্ব জোরাইনের ওই পরিবারটি ওয়াসার পানির শরবত MD-কে খাওয়াতে কারওয়ান বাজারে অফিসে হাজির হন। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। প্রত্যেকটা জায়গায় 100% আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। ওয়াসার MD-র এমন বক্তব্যের প্রতিবাদে পূর্ব জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান, স্ত্রী শামীমা হাশেম খুকি, তাদের শিশুকন্যা ও পরিবারের বন্ধু মতিউর রহমান মঙ্গলবার সকালে ওয়াসা ভবনের সামনে অবস্থান নেন।
সঙ্গে ছিল কাচের জগে ওয়াসার কলের পানি, লেবু আর চিনি। কিন্তু নিরাপত্তা কর্মী ও পুলিশ বাধা দিলে প্রধান ফটকের সিঁড়িতে অবস্থান নেন। ওয়াসার এমডি এ সময় অফিসে ছিলেন না। 2 ঘন্টা অপেক্ষার পর দুপুর 1টার দিকে আসেন কারিগরি বিভাগের পরিচালক। আমার পানিটা ভালো আমি বলবো না। তাদের মধ্যে প্রায় 1 ঘন্টা কথোপকথন চলে। কলসের নিচে যেই পরিমাণ ময়লা জমা হয় তাহলে এই ময়লা কোত্থেকে আসে? শতভাগ পিওর যদি পানি হয়। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওয়াসার কর্মকর্তা। এখনই আমরা অ্যাকশন নিব, অ্যাকশন নিয়ে ওনার পানিটা ভালো করে সেই বাসার পানি এনে আমরা শরবত খাবো সবাই মিলে। তবে আলোচনার ফলাফলে অসন্তুষ্টি জানান প্রতিবাদকারীরা। বলেন নগরীর বেশিরভাগ এলাকার পানি পানের অযোগ্য। এই চেয়ারে বসে এরকম করতে পারে না। এবং পাল্টা আমরা তাকে চ্যালেঞ্জও করলাম যে চলেন, আপনি যদি মনে করেন এই পানিটা ওয়াসার না, মিডিয়া সহ চলেন, সেটা গ্রহণ করলো না। এবং এতে আমরা খুবই অসন্তুষ্ট এবং আমরা এটা তার আচরণে আমরা ক্ষুব্ধ এবং আমরা এলাকার মানুষের সাথে গিয়ে কথা জানাবো যে আমাদেরকে অস্বীকার করছে। এলাকার মানুষকে নিয়ে এবং ভবিষ্যতে তাদেরকে অনেক বড় কর্মসূচি করে আমরা এই দাবি আদায় করার চেষ্টা করবো আর কি। নগরবাসী তো আন্দোলন করাই উচিত, কারণ প্রায় পুরো নগরের অবস্থা প্রায় একই রকম। টিআইবি গত 17 এপ্রিল এক গবেষণা প্রতিবেদনে ঢাকা ওয়াসার 91% গ্রাহক পানি ফুটিয়ে পান করায় 332 কোটি 37 লাখ টাকার গ্যাস অপচয় হয় বলে জানায়। এর প্রতিবাদ করে ওয়াসার এমডি তাদের পানিকে শতভাগ সুপেয় বলে দাবি করেন। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রথম জেনারেশনের ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 35তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম.এ. নাসির সহ অন্যান্যরা। পরে পরিচালক ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে নিজের অহমিকা, তার ভিতরে যে ক্যাপসুলের নাম কি বলা যাবে বা কোন সিরাপের নাম। প্রতি বছরই আমরা উন্নত থেকে আরো উন্নতর দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। এবছর গত বছরের চেয়েও এবছর আমরা ভালো ব্যবসা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে সমানভাবে তাল মিলিয়ে। আমি চেয়ারম্যান হিসেবে আমাদের সকল ডাইরেক্টর এবং আপনার কর্মকর্তাবিন্দু আমরা সবাই সম্মিলিতভাবে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বাংলাদেশের এই ব্যবসা ইন্স্যুরেন্স জগতে আমরা একটা ভালো অবস্থানে ইনশাল্লাহ নিয়ে যাব। জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে নেত্রকোনার খালিয়াজুড়ে ধনু ও সুরমা নদীর কালো মাটি। প্রায় 35টি গ্রামের মানুষ রান্না জ্বালানি হিসেবে ব্যবহার করেন এই মাটি। তাই শুষ্ক মৌসুমে খাল, বিল ও নদীতে চলছে কালো মাটি কাটার মহোৎসব। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। মাটির চুলায় জ্বালানি ও মাটি। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ঘরে ঘরে এমন জ্বালানির দেখা মেলে। হাওর বেষ্টিত খালিয়াজুড়িতে খালবিলের পাশাপাশি রয়েছে সুরমা ও ধনু নদী। এসব জলাধারে পাওয়া যায় এক ধরনের কালো মাটি, যা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের জ্বালানির অন্যতম মাধ্যম। শুকনো মৌসুমে এসব মাটি এনে তা শুকিয়ে সংরক্ষণ করেন গ্রামবাসী। সারা বছর এই মাটি দিয়ে চলে রান্নার কাজ। মাটিটা তুইলা আমরা এই মাটি দিয়ে শুকায় রান্না করি। খুব ভালো জিনিস, এটার মতন এর মূল্যবান জিনিস নাই। এটা 5 টাকা দিলে নাকি ভাত, ডাল, তরকারি সব হয়ে যায়। অনেকের সংসার খরচও আসে মাটি থেকে। গুটি বানিয়ে তা শুকিয়ে বিক্রি করা হয় বাজারে। কিছু তারা নিজেরা কাজে ব্যবহৃত করে, বাকিগুলি বাজারে সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়। এই মাটির গুণাগুণ পরীক্ষার জন্য উপর মহলে জানানোর পাশাপাশি এর ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। খালিয়াজুড়ি উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নে একটা কালো মাটি পাওয়া যায়, যেটা প্রসেসিং করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তো এটা যদি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় যে এখানে জ্বালানির সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। কালো মাটির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা গেলে এর মাধ্যমে দেশ উপকৃত হবে বলে মনে করেন নেত্রকোনাবাসী। রাসেল আহমেদ, আরটিভি। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বঙ্গমাতা অনূর্ধ্ব-19 মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে আজ বি গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠে নিজেদেরকে ঝালিয়ে নেন সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে চান তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে ভালো সূচনা করতে চান কিরগিজস্তানের মেয়েরা। ধানমন্ডির শেখ জামাল মাঠে ঘাম ঝরানো অনুশীলনের পর তেমনটা আভাস দিলেন কোচ ও অধিনায়ক। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টায় সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল RTV। প্রথম ম্যাচটা আমরা জয় দিয়েই শুরু করতে চাই। সেই লক্ষ্যে আমাদের মেয়েরা মাঠে নামবে। ভালো খেললে জয় আমাদেরই হবে। প্রথম ম্যাচ হেরেছি, তবে মনোবল শক্ত আছে। দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। টুর্নামেন্টে টিকে থাকতে আমাদের জয়ের বিকল্প নেই। বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি গ্রুপের খেলায় তাজিকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। মমিন রোহনের রিপোর্ট। র্যাঙ্কিং বিচারে খুব একটা পার্থক্য নেই দুই দলের। শুরুর দিকে আক্রমণ পাল্টা আক্রমণে পাওয়া গেল সেই ঝাঁজ। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তাজিকিস্তান, তবে তাদের আক্রমণ রুখে দেন মঙ্গোলিয়ার গোলরক্ষক। পরের মিনিটেই পাল্টা জবাব মঙ্গোলিয়ার। রক্ষণভাগে দৃঢ়তায় প্রথম দফায় রক্ষা পেলেও শেষ রক্ষাটা হয়নি। সেট পিস থেকে হেডে গোল করে মঙ্গোলিয়ানদের লিড এনে দেন অধিনায়ক উনরাল তুবশিন জারগাল। এগিয়ে গিয়ে উজ্জীবিত পূর্ব এশিয়ার শীত প্রধান দেশটি। তাদের মুহুর্মুহু আক্রমণ ঠেকাতে এলোমেলো মধ্য এশিয়ার পর্বতের দেশ তাজিকিস্তান। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ব্যবধান বাড়ায় মঙ্গোলিয়া। প্রথমার্ধের বাকি সময়টা সমান প্রাধান্য দেখিয়েছে উভয় দল। বেশ কয়েকটি আক্রমণ সাজালেও লক্ষ্য খুঁজে পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে শেষের কাজটা সেরে রাখে মঙ্গোলিয়ার মেয়েরা। পেনাল্টি থেকে গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে নারী ফুটবলে দ্রুত উন্নতি করা দলটি। বাকি সময় খেলায় ফেরার প্রাণান্ত চেষ্টা চালায় তাজিক মেয়েরা, তবে চিড় ধরাতে পারেনি প্রতিপক্ষের রক্ষণে। মমিন রোহন, RTV। পরাজয়ের জন্য রেফারিকে দুষলেন তাজিকিস্তানের কোচ লতিফভ কানোয়াত। আর ফলাফলে খুশি মঙ্গোলিয়ার কোচ কাওয়ামোতো নাকো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব অভিমত দেন তারা। আমাদের হারের ৬০ থেকে ৭০% কারণ রেফারির বাজে সিদ্ধান্ত। তার কারণে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি তুলনামূলক কম বয়সী তাজিক মেয়েরা। আমি এ ফলাফলে খুব খুশি। আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম। মেয়েরা যথেষ্ট পরিশ্রম করেছে। সামনের ম্যাচেও গোছানো ফুটবল খেলতে চাই। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাজ শুরু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। সম্ভবত যাচাই শেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের। আজ রানা প্লাজার ট্র্যাজেডির ৬ বছর। ১১ দফা দাবিতে আমরণ অনশন আহত শ্রমিকদের। ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানো ঘোষণা। শোক কাটিয়ে ২ মাস পর স্বাভাবিক হতে চলেছে চকবাজারের চুরিহাট্টার বাসিন্দারা। এখনও বিপাকে ধ্বংসস্তূপে পরিত্যক্ত অহেদ মেনশনের ভাড়াটিয়ারা। এবং বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে আজ মুখোমুখি সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ৩ গোলে হারালো মঙ্গোলিয়া। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।